দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জারিন। বিএনপির স্থায়ী কমিটি থেকেই নির্বাচিত হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট ছাড়ল একটি দল। ট্রেন সরকার চালালেই লস, বেসরকারিতে লাভ হয় কিভাবে? 6 বছরেও নির্মাণ শেষ হয়নি শিশু পার্কের, বিনোদন থেকে বঞ্চিত 12,000 শিক্ষার্থী। রানওয়ের মুখে বহুতল ভবন, হুমকির মুখে বিমানবন্দরের ভবিষ্যৎ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। তবে বিএনপির দায়িত্বশীল কয়েকটি সূত্রে জানা গেছে, দলের বাইরে থেকে নয়, বরং বিএনপির স্থায়ী কমিটির ভেতর থেকেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার গঠনের পর থেকেই এ পদে বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম আলোচনায় থাকলেও গত 2 দিনে সম্ভাব্যদের তালিকায় নতুন কয়েকটি নাম যুক্ত হয়েছে। গত 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পদে দলের সম্ভাব্য অনেকের নাম আলোচনায় আসে। এর মধ্যে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যতম। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও আলোচনায় এসেছে। অতি সম্প্রতি এই আলোচনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও যুক্ত হয় এবং একজন সাবেক প্রধান বিচারপতির নামও আলোচনায় আসে। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ফাটল দেখা দিয়েছে 11 দলীয় ঐক্যজোটে। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন এই নির্বাচনী ঐক্যজোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের মজলিসের শুরা সদস্যদের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলের নেতারা জানান, 11 দলীয় ঐক্য ছিল মূলত একটি নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ার মাধ্যমে এই ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে গেছে। তবুও নির্বাচন শেষ হওয়ার পর 11 দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিয়েছিল। এখন থেকে 11 দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। জরুরি প্রয়োজনে ট্রেন যাত্রার টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়েননি এমন মানুষ খুব কমই আছেন। প্রয়োজনের সময় ট্রেনের টিকিট পাওয়া যেন সোনার হরিণে পরিণত হয়। যাত্রীর অভাব না থাকা এবং আসন সংখ্যার চেয়ে বেশি যাত্রী নিয়ে চলা ট্রেনে এরপরও সরকার বছরের পর বছর কোটি কোটি টাকা লোকসান দিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর মাত্র একবার ট্রেন থেকে লাভ করছিল সরকার, এরপর আর লাভের মুখ দেখেনি। অথচ বেসরকারি খাতে ঠিকই লাভ করছে ট্রেন। ট্রেন থেকে সরকারের লাভ না হওয়ায় 13 জোড়া ট্রেন ইজারার মাধ্যমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। নতুন করে ওই তালিকায় আরও 17 জোড়া যুক্ত হতে যাচ্ছে। রেলওয়ে বলছে, বেসরকারিভাবে 60টি ট্রেন পরিচালনায় বছরে প্রায় 100 কোটি টাকা আয় করবে রেল। প্রশ্ন উঠেছে, বেসরকারি ব্যবস্থাপনায় রেল লাভ করলেও সরকারি ব্যবস্থাপনায় কেন কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে? রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, কম দূরত্বেও ট্রেন পরিচালনায় সরকারের ব্যাপক লোকসান হয়। এক্ষেত্রে তিনি কম ভাড়া, উচ্চ পরিচালন ব্যয়, ব্যাপক টিকিট ফাঁকির সমস্যাকে দুষছেন। অভিযোগ রয়েছে, কেউ কেউ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ না করে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অর্থ দিয়ে যাতায়াত করে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, নতুন 17 জোড়ার মধ্যে পশ্চিমাঞ্চলে 11 জোড়া এবং পূর্বাঞ্চলে 6 জোড়া যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য অনুমোদন দিয়েছে রেল। এজন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে উন্মুক্ত দরপত্র ডাকা হবে। এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে রেলওয়ে সদর দপ্তরে। তবে এ উদ্যোগে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও ভাড়া বৃদ্ধি এবং নিম্ন আয়ের মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টির শঙ্কা রয়েছে। এরপরও সরকার বন্ধ থাকা আরও 35 জোড়া যাত্রীবাহী ট্রেন মেরামত করে বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়ার পরিকল্পনা করছে। এদিকে বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক বলেন, রেলের যে সম্পদ রয়েছে তাতেই রেল লাভজনক হতে পারে। রেলের আয় বাড়ানোর স্বীকৃতি পথ হচ্ছে কন্টেইনার ও মালামাল পরিবহন বাড়ানো, কিন্তু এ পথে রেল হাঁটছে না, রেল ট্রেন ইজারা দেওয়ার পথে হাঁটছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।
একটি আধুনিক শিশু পার্কের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০২০ সালে, কিন্তু দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। শুধু একটি বাউন্ডারি ওয়াল নির্মাণের পর বন্ধ রয়েছে পুরো প্রকল্প। এতে বিনোদন কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে পৌর এলাকার প্রায় ১২,০০০ শিশু শিক্ষার্থী। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত পিরোজপুর পৌরসভা ১৯৯০ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও এখনও শিশুদের জন্য গড়ে ওঠেনি কোনো আধুনিক বিনোদন কেন্দ্র। এই ঘাটতি দূর করতে শহরতলির মুক্তারকাঠি এলাকায় বলেশ্বর নদীর তীরে ১৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। ৬ বছর আগে পার্কটির কাজ শুরু হওয়ার পর নিচু জমি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করার পর দৃশ্যমান আর কোনো অগ্রগতি হয়নি। পরবর্তীতে সরকার পরিবর্তন হলে পাল্টে যায় পার্কটির নামও। শেখ রাসেল শিশু পার্কের পরিবর্তে রাখা হয় পিরোজপুর শিশু পার্ক। পার্কটি নির্মিত হলে শিশুদের জন্য নিরাপদ বিনোদনের পাশাপাশি এলাকায় পর্যটন, ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা। ১৭ কোটি টাকার বাজেট থাকলেও আমার মনে হয় যে এখানে শুধু একটা বাউন্ডারি আছে, আর তাতে এই বাজেট তো অবশ্যই খরচ হয় নাই, কিন্তু এখানে যেমন রাস্তাটারও উন্নতি হয় নাই বা এখানে পার্কেরও আর কোনো কিছুই হচ্ছে না। তো আমাদের দাবি হচ্ছে যে এখানে যেন পার্কটা খুব দ্রুতই প্রতিষ্ঠান করা হয়, মানে পার্কটা যেন খুব দ্রুতই সম্পাদন করা হয়। ছোট ছেলেমেয়েরা বা আশেপাশের যারা মানে বিনোদনের কিছু না পাইয়া ফোনে অ্যাডিক্টেড হয়ে যাইতেছে, তারা যাতে বিনোদনের একটা পায়। আমাদের এই শিশু পার্কটা হইলে এলাকার উন্নয়ন হবে, এবং এই শিশু পার্কটা হইলে পরে এলাকার মানুষজন একটা আমদানি হবে। একটা আমাদের এই রাস্তা ভালো না, রাস্তাটা দিয়ে মানুষজন চলতে পারে না, এই শিশু পার্কটা হইলে রাস্তাটা হবে। এদিকে দীর্ঘদিন ধরে বরাদ্দের অভাবে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ। ২০২০-২১ অর্থ বছরে আমাদের শেখ রাসেল শিশু পার্কের বাউন্ডারি ওয়াল নির্মাণ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। সেখানে আমাদের বরাদ্দ ছিল ১,১৩,২১,৯২৪ টাকা। সে অনুযায়ী চুক্তি মূল্য ছিল ১,১,৮৯,৭৩২ টাকা। আমাদের এখানে একটা মাস্টার প্ল্যান ছিল, কিন্তু এই বাউন্ডারি ওয়াল নির্মাণের পরে আর কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই, আর কোনো বরাদ্দ পাওয়া যায় নাই, আর কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি। তবে প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে কাজ শুরু করা হবে এবং চলতি বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার কথা জানালেন জেলা প্রশাসক। এটি পিরোজপুরবাসীর একটি প্রাণের দাবি বা প্রাণের একটি জায়গা হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য। তা আমি চেষ্টা করছি আগামী ১ মাসের মধ্যে জায়গা সম্পর্কে আমি ইতিমধ্যে ভিজিট করেছি। আশা করছি এবছরই এখানে আরো যে বালি ভরাটের প্রয়োজন হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। রানওয়ের মুখে কংক্রিটের দেয়াল, চারিদিকে ঘন আগাছা আর প্রধান ফটকের ঠিক পাশেই গড়ে উঠেছে ডেইরি ফার্ম। পরিত্যক্ত কোনো খামারের চিত্র মনে হলেও এটাই বাস্তবতা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কুমিল্লা বিমানবন্দরের। দীর্ঘ ৩ দশক ধরে কোনো যাত্রীবাহী বিমান ওঠানামা না করলেও আন্তর্জাতিক আকাশে ঠিকই অত্যন্ত কার্যকর ভূমিকা রেখে চলেছে এই বিমানবন্দর। ভারত, ব্যাংকক কিংবা সিঙ্গাপুরগামী প্রতিদিন অন্তত ৩৫ থেকে ৪০টি আন্তর্জাতিক ফ্লাইট ব্যবহার করছে এর নেভিগেশন সিগন্যাল। সবচেয়ে অবাক করা তথ্য হলো কোনো বিমান না নামলেও নিভৃতে থেকেই প্রতি মাসে সরকারি কোষাগারে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা রাজস্ব জমা দিচ্ছে কুমিল্লা বিমানবন্দর। আন্তর্জাতিক রুটে বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও অব্যবস্থাপনার কারণে থমকে আছে এর স্বাভাবিক কার্যক্রম। শুধু তাই নয়, বিমানের নিরাপদ উড্ডয়ন ও অবতরণের জন্য নির্দিষ্ট রেড জোনে জিপিএস কোঅর্ডিনেটে ভুল তথ্য দিয়ে অনুমোদন নেওয়া হয়েছে একের পর এক বহুতল ভবনের। ফলে ভবিষ্যতে রানওয়ে সংস্কার বা জনবল নিয়োগ পেলেও এসব ভবনের কারণে ফ্লাইট পরিচালনা পড়বে চরম ঝুঁকির মুখে। প্রবাসীদের স্বার্থে কুমিল্লা বিমানবন্দর চালু হওয়া অত্যন্ত জরুরি। শুনতে পাচ্ছি বিমানবন্দর অনুমোদন পেলেও বিমান ওঠানামায় নাকি বিঘ্নতা সৃষ্টি হবে আপনার বহুতল ভবনগুলো। অথচ এই রুটে বিমান চলাচল শুরু হলে সড়কপথে ঘণ্টার পর ঘণ্টা যানজট এড়িয়ে মাত্র ২৫ মিনিটে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছানো সম্ভব। কিন্তু
নকশা জালিয়াতি ও নিয়ম ভাঙার প্রতিযোগিতায় থমকে যাচ্ছে সেই সম্ভাবনা। ওএলএস জোনে অনিয়ন্ত্রিত বহুতল ভবন নির্মাণ বন্ধে কুমিল্লা সিটি কর্পোরেশনকে ইতোমধ্যেই চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। কুমিল্লা বিমানবন্দরে ইপিজেটের সাথেই তো ইপিজেটের আশেপাশে অনেক ভবন নির্মাণ করেছে, যেটা বিল্ডিং কোড মানা হয়নি। তো ভবিষ্যতে যারা বিল্ডিং করবেন তারা বিল্ডিং কোড মেনেই যেন বিল্ডিং করে, কারণ উচ্চতা একটা ব্যাপার আছে যেটা বিমান ওঠানামার সাথে সম্পৃক্ত এবং আন্তর্জাতিক আইনের সাথে এটা সম্পৃক্ত। বেবিচকের দেওয়া সতর্ক বার্তার পর সিটি কর্পোরেশন এখন কি ব্যবস্থা নেয় তাই দেখার বিষয়। অনিয়ন্ত্রিত এসব বহুতল ভবনের নির্মাণে এখনই লাগাম টানা না গেলে হয়তো চিরতরেই বন্ধ হয়ে যাবে কুমিল্লাবাসীর আকাশ ছোঁয়ার স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।